নমস্কার। শুনুন, দৃষ্টি প্রদীপ লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটি তৃতীয় পর্ব। পাঠে আমি দেবাশিস। যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে ভবিষ্যতে আরও এরকম গল্প, উপন্যাস এবং অন্যান্য বিষয় এই চ্যানেলে আপলোড করতে পারি। ধন্যবাদ। শুরু করছি দৃষ্টি প্রদীপ। প্রায়ই আমি আর সীতা কার্ড রোড ধরে বেড়াতে বেরোই। আমাদের বাগান থেকে মাইল 2 দূরে একটা ছোট ঘর আছে। আগে এখানে পোস্ট অফিস ছিল, এখন উঠে যাওয়াতে শুধু ঘরটা পড়ে আছে। উমপ্লাঙের ডাকরানার ঝড় বৃষ্টি বা বরফপাতের সময়ে এখানে মাঝে মাঝে আশ্রয় নিই। এই ঘরটা আমাদের ভ্রমণ পথের শেষ সীমা। এর ওদিকে আমরা যাই না যে তা নয়, কিন্তু সে কালে ভদ্রে। কারণ ওখান থেকে উমপ্লাং পর্যন্ত খাড়া উতরাই নাকি 1 মাইলের মধ্যে প্রায় 1100 ফুট নেমে গিয়েছে। মিস নটনের মুখে শুনেছি, যদিও বুঝিনে তার মানে কি। আমাদের অত দূরে যাওয়ার প্রয়োজনও ছিল না। যা আমরা চাই তা পোস্ট অফিসের ভাঙা ঘর পর্যন্ত গেলেই যথেষ্ট পেতাম। দুধারে ঘন নির্জন বন। আমাদের বাগানের নিচে গেলে আর সরল গাছ নেই, বনের তলায় আর পরিষ্কার নেই, পাইন বন নেই। সে বন অনেক গভীর, অনেক নিবিড়, যেমন দুষ্প্রবেশ্য তেমনি অন্ধকার। কিন্তু আমাদের এত ভালো লাগে। বনে ফুলের অন্ত নেই। শীতে ফোটে বুনো গোলাপ, গ্রীষ্মকালে রডোডেনড্রন বনের মাথায় পাহাড়ের দেওয়ালে লাল আগুনের বন্যা আনে। গায়ক পাখিরা মার্চ মাসের মাঝামাঝি থেকে চারিধারের নির্জন বনানী গানে মুখরিত করে তোলে। ঝর্ণা শুকিয়ে গেলে আমরা শুকনো ঝর্ণার পাশের পথে পাথর ধরে ধরে নিচের নদীতে নামতাম। অতি সন্তর্পণে পাহাড়ের দেয়াল ধরে, সীতা পেছনে, আমি আগে। দাদাও এক একদিন আসতো, তবে সাধারণত সে আমাদের এই সব ব্যাপারে যোগ দিতে ভালোবাসে না। এক একদিন আমি একাই আসি। নদীর খাতটা অনেক নিচে। তার পথ পাহাড়ের গা বেয়ে বেয়ে নিচে নেমে গিয়েছে। যেমন পিছল তেমনি দুর্গম। নদীর খাতে একবার পা দিলে মনে হয় যেন একটা অন্ধকার পিপের মধ্যে ঢুকে গিয়েছি। দুধারে খাড়া পাহাড়ের দেয়াল উঠেছে। জল তাদের গা বেয়ে ঝরে পড়ছে জায়গায় জায়গায়। কোথাও অনাবৃত, কোথাও গাছপালা, বনফুল, লতা। মাথার উপরে আকাশটা যেন নীলকাঠ রোড, ঠিক অতটুকু চওড়া, ওই রকম লম্বা। এদিকে ওদিকে চলে গিয়েছে। মাঝে মাঝে টুকরো মেঘ কাঠ রোড বেয়ে চলেছে। কখনো বা পাহাড়ের এ দেয়াল ও দেয়াল পার হয়ে চলে যাচ্ছে। মেঘের ওই খেলা দেখতে আমার বড় ভালো লাগতো। নদী খাতের ধারে একখানা শ্যাওলা ঢাকা ঠান্ডা পাথরের উপর বসে ঘন্টার পর ঘন্টা মুখ উঁচু করে চেয়ে চেয়ে দেখতাম। বাড়ি ফিরবার কথা মনেই থাকতো না। মাঝে মাঝে আমার কি একটা ব্যাপার হতো। ওই রকম নির্জন জায়গায় কতবার একটা জিনিস দেখেছি। হয়তো দুপুরে চা বাগানের কুলিরা কাজ সেরে
সরল গাছের তলায় খেতে বসেছে। বাবা ম্যানেজারের বাংলোতে গিয়েছেন, সীতা ও দাদা ঘুমোচ্ছে। আমি কাউকে না জানিয়ে চুপি চুপি বেরিয়ে কার্ড রোড ধরে অনেক দূর চলে যেতাম। আমাদের বাসা থেকে অনেক দূরে উমপ্লাঙের সেই পোড়ো পোস্ট অফিস ছাড়িয়েও চলে যেতাম। পথ ক্রমে যত নিচে নেমেছে, বন জঙ্গল ততই ঘন, ততই অন্ধকার, লতাপাতায় জড়াজড়ি ততই বেশি। বেতের বন, বাঁশের বন শুরু হতো, ডালে ডালে পরগাছা ও অর্কিড ততই ঘন, পাখি ডাকত। সেই ধরনের একটা নির্জন স্থানে একা গিয়ে বসতাম। চুপ করে বসে থাকতে থাকতে দেখেছি অনেক দূরে পাহাড়ের ও বনানীর মাথার উপরে নীলাকাশ বেয়ে যেন আরেকটা পথ, আর একটা পাহাড় শ্রেণী, সব যেন মৃদু হলুদ রঙের আলো দিয়ে তৈরি। সে অন্য দেশ, সেখানেও এমনি গাছপালা, এমনি ফুল ফুটে আছে। হলুদ আলোর বিশাল জ্যোতির্ময় পথটা এই পৃথিবীর পর্বতশ্রেণীর ওপর দিয়ে শূন্য ভেদ করে মেঘরাজ্যের ওদিকে কোথায় চলে গিয়েছে। দূরে আর একটা অজানা লোকালয়ে বাড়িঘর, তাদের লোকজন দেখেছি, তারা আমাদের মতো মানুষ না, তাদের মুখ ভালো করে দেখতে পেতাম না, কিন্তু তারাও আমাদের মতো ব্যস্ত। হলুদ রঙের পথটা তাদের যাতায়াতের পথ। ভালো করে চেয়ে চেয়ে দেখেছি, সেসব মেঘ নয়, মেঘের ওপর পাহাড়ি রঙের খেলার ধাঁধা নয়, সেসব সত্যি। আমাদের এই পৃথিবীর মতোই তাদের বাড়িঘর, তাদের অধিবাসী, তাদের বন পর্বত সত্যি। আমার চোখের ভুল যে নয়, এ আমি মনে মনে বুঝতাম, কিন্তু কাউকে বলতে সাহস হতো না। মাকে না, এমনকি সীতাকেও না, পাছে তারা হেসে উঠে সব উড়িয়ে দেয়। এরকম একবার নয়, কতবার দেখেছি। আগে আগে আমার মনে হতো আমি যেমন দেখি সবাই বোধহয় ওরকম দেখে, কিন্তু সেবার আমার ভুল ভেঙে যায়। আমি একদিন মাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা মা, পাহাড়ের ওদিকে আকাশের গায়ে ওসব কি দেখা যায়? মা বললেন, কোথায় রে? ওই কার্ড রোডের ধারে বেড়াতে গিয়ে এক জায়গায় বসেছিলাম, তাই দেখলাম আকাশের গায়ে একটা নদী। আমাদের মতো ছোট নদী নয়, সে খুব বড়, কত গাছপালা, দেখনি মা? দূর পাগলা, ও মেঘ, বিকেলে ওরকম দেখায়। না না, মেঘ নয়, মেঘ আমি চিনি নে, ও আর একটা দেশের মতো, তাদের লোকজন স্পষ্ট দেখেছি যে। তুমি দেখনি কখনো? আমার সব দেখবার সময় নেই, ঘরের কাজকর্ম, তাই ঠেলে উঠতে পারি নে। নিতুটার আবার আজ পড়ে পা ভেঙে গিয়েছে। আমার মরবার অবসর নেই বাবা, ওসব তুমি দেখো গে বাবা। বুঝলাম মা আমার কথা অবিশ্বাস করলেন। সীতাকেও একবার বলেছিলাম, সে কথাটা বুঝতেই পারলে না। দাদাকে কখনো কিছু বলিনি। আমার মনে অনেক দিন ধরে এই একটা গোপন রহস্যের মতো ছিল, যেন আমার একটা কি কঠিন রোগ হয়েছে। সেটা যাদের কাছে বলছি কেউ বুঝতে পারছে না, ধরতে পারছে না, সবাই হেসে উড়িয়ে দিচ্ছে। এখন আমার শুয়ে গিয়েছে, বুঝতে পেরেছি ও সবাই দেখে না, যারা দেখে চুপ করে থাকাই তাদের পক্ষে সবচেয়ে ভালো। আমাদের বাসা থেকে কাঞ্চনজঙ্ঘা সবসময় চোখে পড়ে। জ্ঞান হয়ে পর্যন্ত দেখে আসছি বহুদূর দিকচক্রবালের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তুষার মৌলি গিরিচূড়ার সারি, বাগানের চারিধারের পাহাড় শ্রেণীর যেন একটুখানি ওপরে বলে মনে হতো। তখনও পর্যন্ত বুঝিনি যে ওগুলো কত উঁচু। কাঞ্চনজঙ্ঘার নামটা অনেক দিন পর্যন্ত জানতাম না। আমাদের চাকর থাপাকে জিজ্ঞেস করলে বলতো,
ও সিকিমের পাহাড়। সেবার বাবা আমাদের সবাইকে দার্জিলিং নিয়ে গিয়েছিলেন বেড়াতে। বাবার পরিচিত এক হিন্দুস্তানি চায়ের এজেন্ট ওখানে থাকে। তার বাসায় গিয়ে দুদিন আমরা মহা আদর যত্নে কাটিয়েছিলাম। তখন বাবার মুখে প্রথম শুনবার সুযোগ হলো যে ওর নাম কাঞ্চনজঙ্ঘা। সীতার সেবার যাওয়া হয়নি। ওকে সান্ত্বনা দেবার জন্য বাবা বাজার থেকে ওর জন্যে রঙিন গাটার, উল আর উল বুনবার কাঁটা কিনে এনেছিলেন। এই কাঞ্চনজঙ্ঘার সম্পর্কে আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা আছে। সেদিনটা আমাদের বাগানের কলকাতা অফিসের বড় সাহেব আসবেন বাগান দেখতে। তার নাম লিন্টন সাহেব। বাবা ও ছোট সাহেব তাকে আনতে গিয়েছেন সোনাদা স্টেশনে। আমাদের বাগান থেকে প্রায় ৩-৪ ঘন্টার পথ। ঘোড়া ও পুলিশ সঙ্গে গিয়েছে। তখন মেমেরা পড়াতে আসতো না। বিকেলে আমরা ভাই বোনে মিলে বাংলোর উঠোনে লাট্টু খেলছিলাম। সূর্য অস্ত যাবার বেশি দেরি নেই। মা রান্নাঘরে কাপড় কাচবার জন্যে সোডা সাবান জল ফোটাচ্ছিলেন। থাপা লণ্ঠন পরিষ্কারের কাজে খুব ব্যস্ত। এমন সময় আমার হঠাৎ চোখে পড়ল কাঞ্চনজঙ্ঘার দূর শিখররাজির ওপর আরেকটা বড় পর্বত। স্পষ্ট দেখতে পেলাম তাদের ঢালুতে ছোট বড় ঘর বাড়ি, সমস্ত ঢালুটা বনে ঢাকা। দেব মন্দিরের মতো সরু সরু ঘরবাড়ির চূড়া ও গম্বুজগুলো অদ্ভুত রঙের আলোয় রঙিন। অস্ত সূর্যের মায়াময় আলো যা কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়েছে তা নয়, তা থেকে সম্পূর্ণ পৃথক ও সম্পূর্ণ অপূর্ব ধরনের। সে দেশ ও ঘরবাড়ি যেন একটা বিস্তীর্ণ মহাসাগরের তীরে। কাঞ্চনজঙ্ঘার মাথার উপর থেকে সে মহাসাগর কতদূর চলে গিয়েছে, আমাদের এদিকেও এসেছে, ভুটানের দিকে গিয়েছে। তার কুলকিনারা নেই। যদি কাউকে দেখতাম সে হয়তো বলতো আকাশ নয়, সে সত্যিই সমুদ্র। আমি সমুদ্র কখনো দেখিনি, তাই কি সমুদ্র কীরকম তা আমি জানি। বাবার মুখে গল্প শুনে আমি যেরকম ধারণা করেছিলাম সমুদ্রের, কাঞ্চনজঙ্ঘার উপরকার সমুদ্রটা ঠিক সেই ধরনের। এর বছর 2 পরে মেমেরা আমাদের বাড়ি পড়াতে আসে। তারা দাদাকে একখানা ছবিওয়ালা ইংরেজি গল্পের বই দিয়েছিল। ওইখানার নাম রবিনসন ক্রুশো। তাতে নীল সাগরের রঙিন ছবি দেখেই হঠাৎ আমার মনে পড়ে গেল, এ আমি দেখেছি, জানি। আরও ছেলেবেলায় কাঞ্চনজঙ্ঘার মাথার উপর এক সন্ধ্যায় এই ধরনের সমুদ্র আমি দেখেছিলাম। কুলকিনারা নেই, অপার, ভুটানের দিকে চলে গিয়েছে। মিস নটনকে এসব কথা বলবার আমার ইচ্ছে ছিল। অনেক দিন মিস নটন আমায় কাছে ডেকে আদর করেছে। আমার কানের পাশে চুল তুলে দিয়ে আমার মুখ 2 হাতের তোলার মধ্যে দিয়ে নিয়ে কি মিষ্টি সব কথা বলেছে। হয়তো অনেক সময়। তখন বুড়ি মেম ছাড়া ঘরের মধ্যে কেউ ছিল না। অনেকবার ভেবেছি এইবার বলবো, কিন্তু বলি করেও আমার সে গোপন কথা মিস নটনকে বলা হয়নি। কথা বলা তো দূরের কথা, আমি সে সময় মিস নটনের মুখের দিকে লজ্জায় চাইতে পারতাম না। আমার মুখ লাল হয়ে উঠত, কপাল ঘেমে উঠত, সারা শরীরের সঙ্গে জীবও যেন অবশ হয়ে থাকত। চেষ্টা করেও আমি মুখ দিয়ে কথা বার করতে পারতাম না। অথচ আমার মনে হতো, এবং এখনও মনে হয়, যদি কেউ আমার কথা বুঝে তবে মিস নটনই বুঝবে। মাস 2 আগে আমাদের বাড়িতে এক নেপালি সন্ন্যাসী এসেছিলেন। অচাং বাগানের বড়বাবু বাবার বন্ধু।
তিনিই বাবার ঠিকানা দেওয়াতে সন্ন্যাসীটি সোনাদা স্টেশনে যাওয়ার পথে আমাদের বাসায় আসেন। তিনি একবেলা আমাদের এখানে ছিলেন। যাওয়ার সময় বাবা টাকা দিতে গিয়েছিলেন, তিনি নেননি। সন্ন্যাসী আমায় দেখেই কেমন একটু বিস্মিত হলেন, কাছে ডেকে তার পাশে বসালেন। আমার মুখের পানে বারবার তীক্ষ্ণ দৃষ্টিতে চাইতে লাগলেন। আমি কেমন একটু অস্বস্তি বোধ করলাম। তখন সেখানে আর কেউ ছিল না। তারপর তিনি আমার হাত দেখলেন, কপাল দেখলেন, ঘাড়ে কি দাগ দেখলেন। দেখা শেষ করে তিনি চুপ করে রইলেন। কিন্তু চলে যাওয়ার সময় বাবাকে নেপালি ভাষায় বললে, তোমার এই ছেলে সুলক্ষণযুক্ত, এই জন্মেছে কোথায়? বাবা বললেন, এই চা বাগানেই। সন্ন্যাসী আর কিছু না বলেই চলে যাচ্ছিলেন। বাবা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ওর হাত কেমন দেখলেন? সন্ন্যাসী কিছু জবাব দিলেন না, ফিরলেনও না, চলে গেলেন। আমি কিন্তু বুঝতে পেরেছিলাম। আমি মাঝে মাঝে নির্জনে যে নানা অদ্ভুত জিনিস দেখি, সন্ন্যাসী সে সম্বন্ধেই বলেছিলেন। সে যে আর কেউই বুঝবে না, আমি তা জানতাম। সেই জন্যই তো আজকাল কাউকে ওসব কথা বলিও নেই। অচাং চা বাগানের কেরানিবাবু ছিলেন বাঙালি। তার স্ত্রীকে আমরা মাসিমা বলে ডাকতাম। তিনি তার বাপের বাড়ি গিয়েছিলেন রংপুরে। সোনাদা স্টেশন থেকে ফিরবার পথে মাসিমা আমাদের বাসায় মায়ের সঙ্গে দেখা করতে এলেন। মা না খাইয়ে তাদের ছাড়লেন না। খেতে খেতে বেলা দুপুর গড়িয়ে গেল। আমাদের বাসা থেকে পচাং বাগান 3 মাইল দূরে। ঘন জঙ্গলের মধ্যবর্তী সরু পথ বেয়ে যেতে হয়। মাঝে মাঝে চড়াই উতরাই। আমি, সীতা ও দাদা তাদের এগিয়ে দিতে গেলাম। পচাং পৌঁছতে বেলা 3টে বাজল। আমরা তখনই চলে আসছিলাম, কিন্তু মাসিমা ছাড়লেন না। তিনি ময়দা মেখে পরোটা ভেজে চা তৈরি করে আমাদের খাওয়ালেন। রাত্রে থাকবার জন্যেও অনেক অনুরোধ করলেন, কিন্তু আমাদের ভয় হলো বাবাকে না বলে আসা হয়েছে। বাড়ি না ফিরলে বাবা আমাদেরও বকবেন, মাও বকুনি খাবেন। বন জঙ্গলের পথ হলেও আরও অনেকবার আমরা মাসিমার এখানে এসেছি। আমি একাই কতবার এসেছি, গিয়েছি। আমরা যখন রওনা হই তখন বেলা খুব কম আছে। অন্ধকার এরই মধ্যে নেমে আসছে। আকাশ মেঘাচ্ছন্ন, ঝড় বৃষ্টির খুব সম্ভাবনা। পচাং বাগান থেকে 1/2 মাইল যেতেই ঘন জঙ্গল, বড় বড় ওক আর পাইন। আবার উতরাইয়ের পথে নামলেই জঙ্গল অন্য ধরনের। আরও নিবিড় গাছের ডালে পুরু কম্বলের মতো শ্যাওলা ঝুলছে, ঠিক যেন অন্ধকারে অসংখ্য ভূত প্রেত ডালে নিঃশব্দে দোল খাচ্ছে। সীতা খুশির সুরে বললে, দাদা, যদি আমাদের সামনে ভালুক পড়ে। সীতার উপর আমাদের ভারী রাগ হলো। সবাই জানে এ পথে ভালুকের ভয়, কিন্তু সে কথা ওর মনে করিয়ে দেওয়ার দরকার কি ছিল? বাহাদুরি দেখাবার বুঝি সময় অসময় নেই? অন্ধকার ক্রমে খুব ঘন হয়ে এলো। আর খানিকটা গিয়ে সরু পায়ে চলার পথটা বনের মধ্যে কোথাও হারিয়ে গেল। সঙ্গে সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো, তেমনি কনকনে ঠান্ডা হাওয়া। শীতে হাত পা জমে যাওয়ার উপক্রম হলো। গাছের ডালে শ্যাওলা বৃষ্টিতে ভিজে এক ধরনের গন্ধ বার হয়, এ আমরা সকলেই জানতাম। কিন্তু সীতা বারবার জোর করে বলতে লাগলো, ও ভালুকের গায়ের গন্ধ। দাদা আমাদের আগে আগে যাচ্ছিল, মাঝখানে সীতা, পেছনে আমি। হঠাৎ দাদা থমকে দাঁড়িয়ে গেল। সামনে একটা ঝর্ণা, তার ওপরটায় কাঠের গুঁড়ির পুল ছিল।
পুলটা ভেঙে গিয়েছে। সেটার তোড় যেমন বেশি, চওড়াও তেমনি। পার হতে সাহস করা যায় না। দাদা বললে, কি হবে জিতু, চল পচাঙে মাসিমার কাছে ফিরে যাই। সীতা বললে, বাবা পিঠের ছাল তুলবে আজ না ফিরে গেলে বাসায়। না দাদা, বাড়িই চলো। দাদা ভেবে বললে, এক কাজ করতে পারবি? পাকডন্ডির পথে ওপরে উঠতে যদি পারিস, ওখান দিয়ে লিন্টন বাগানের রাস্তা আমি চিনি, ওপরে জঙ্গলও কম, যাবি? দাদা তাহলে খুব ভীতু তো নয়। পাকডন্ডির যে পথটা তেমনি দুর্গম, সারা পথ শুধু বন জঙ্গল ঠেলে ঠেলে উঠতে হবে। পায়ে একটু পিছলে গেলেই কি বড় পাথরের চাই আলগা হয়ে খসে পড়লে 800 কি 1000 ফুট নিচে পড়ে চুরমার হতে হবে। অবশেষে ঘন বনের বৃষ্টি ভেজা পাতালতা, পাথরের পাশের ছোট ফার্নের ঝোপ ঠেলে আমরা ওপরে ওঠাই শুরু করলাম। অন্য কোথাও উপায় ছিল না। কাপড় চোপড়, মাথার চুল বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেল। রক্ত জমে হাত পা নীল হয়ে উঠল। পাকডন্ডির পথ খুব সরু, দুজন মানুষে কোনো গতিকে পাশাপাশি যেতে পারে। বাঁয়ে 1000 ফুট খাদ, ডাইনে ঈষৎ ঢালু পাহাড়ের দেওয়াল খাড়া উঠেছে, তাও 1000-1200 ফুটের কম নয়। বৃষ্টিতে পথ পিছল, কাজেই আমরা ডাইনের দেয়াল ঘেঁষে ঘেঁষেই উঠছি। পথ মানুষের কেটে তৈরি করা নয় বলেই হোক, কিংবা এ পথে যাতায়াত নেই বলেই হোক, ছোটোখাটো গাছপালার জঙ্গল খুব বেশি। ডাইনের পাহাড়ের গায়ে বড় গাছের ডালপালাতে সারা পথটা ঝুপসি করে রেখেছে। মাঝে মাঝে সেগুলো এত নিবিড় যে সামনে কি আছে দেখা যায় না। হঠাৎ একটা শব্দ শুনে আমরা কজনই থমকে দাঁড়ালুম। সবাই চুপ করে গেলাম। আমরা বুঝতে পেরেছিলাম শব্দটা কিসের। ভয়ে আমাদের বুকের স্পন্দন বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। সীতাকে আমি জড়িয়ে ধরে কাছে নিয়ে এলুম। অন্ধকারে আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না বটে, কিন্তু আমরা জানতাম ভালুক যে পথে আসে, পথের ছোটোখাটো গাছপালা ভাঙতে ভাঙতে আসে। একটা কোনো ভারী জানোয়ারের অস্পষ্ট পায়ের শব্দের সঙ্গে কাঠকুটো ভাঙার শব্দে আমাদের সন্দেহ রইল না যে আমরা যে পথ দিয়ে এইমাত্র উঠে এসেছি সেই পথে ভালুক উঠে আসছে আমাদের পেছন পেছন। আমরা প্রাণপণে পাহাড় ঘেঁষে দাঁড়ালাম। ভরসা যদি অন্ধকারে না দেখতে পেয়ে সামনের পথ দিয়ে চলে যায়। আমরা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি, নিঃশ্বাস পড়ে কি না পড়ে। এমন সময় পাকডন্ডির মোড়ে একটা প্রকাণ্ড কালো জমাট অন্ধকার স্তূপ দেখা গেল। স্তূপটা একবার ডাইনে একবার বাঁয়ে বেঁকে বেঁকে আসছে। যতটা ডাইনে ততটা বাঁয়ে নয়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 10 গজের মধ্যে এলো। তার ঘন ঘন হাঁপানোর ধরনের নিঃশ্বাসও শুনতে পাওয়া গেল। আমাদের নিজেদের নিঃশ্বাস তখন আর বইছে না, কিন্তু মিনিট খানেকের জন্য। একটু পরেই আর স্তূপটাকে দেখতে পেলাম না। যদিও শব্দ শুনে বুঝলাম সেটা পাকডন্ডির ওপরকার পাহাড়ি ঢালুর পথে উঠে যাচ্ছে। আরও 10 মিনিট আমরা নড়লাম না। তারপর বাকি পথটা উঠে এসে লিন্টন বাগানের রাস্তা পাওয়া গেল। আধ মাইল চলে আসবার পরে উমপ্লাঙের বাজার। এই বাজারের অমৃত সাউ মিঠাইদের আমাদের বাসায় আমরা জানতাম। এরা আমাদের বাসায় মিঠাই দেয়। দাদা তার দোকানটাও চিনত। দৌড়ে ধাক্কা দিয়ে ওঠাতে সে বাইরে এসে আমাদের দেখে অবাক হয়ে গেল। আমাদের তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে গিয়ে আগুনের চারিধারে বসিয়ে দিলে। আগুনে বেশি কাঠ দিলে ও বড় একটা পেতলের লোটায় চায়ের জল চড়ালে। তার বউ উঠে
আমাদের শুকনো কাপড় দিলে করবার ও ময়দা মাখতে বসল। রাত তখন 10টার কম নয়। আমরা বাসায় ফিরবার জন্য ব্যাকুল হয়ে পড়েছি। বললাম, আমরা কিছু খাবো না, আমরা এবার যাই। অমৃত সাউ একা আমাদের ছেড়ে দিলে না, তার ভাইকে সঙ্গে পাঠালে। রাত প্রায় 11:30টার সময় বাগানে ফিরে এসে দেখি হই হই কাণ্ড। বাবা বাসায় নেই। তিনি সেদিন খুব মদ খেয়েছিলেন, ফেরেননি। তার উপরে আমরাও ফিরিনি। মা পছাঙের লোক পাঠিয়েছিলেন। সে লোক ফিরে এসে বলেছে, ছেলেমেয়েরা তো সন্ধ্যের আগেই সেখান থেকে রওনা হয়েছে। এদিকে নাকি খুব ঝড় হয়ে গিয়েছে। আমরা আরও উঁচুতে থাকবার জন্যে ঝড় পাইনি। নিচে বাকি অনেক গাছপালা ভেঙে পড়েছে। এসব ব্যাপারে মা ব্যস্ত হয়ে সাহেবের বাংলোয় খবর পাঠান। ছোট সাহেব চারিধারে আমাদের খুঁজতে লোক পাঠিয়েছে। মা এতক্ষণ কাঁদেননি। আমাদের দেখেই আমাদের জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। সে এক ব্যাপার আর কি। কিন্তু পরদিন যে ঘটনা ঘটল তা আরও গুরুতর। পরদিন চা বাগানে বাবার চাকরি গেল। কেন গেল তা জানি না। অনেক দিন থেকেই সাহেবরা নাকি বাবার উপর সন্তুষ্ট ছিল না। সেল মাস্টার বাগান দেখতে এসে বাবার নামে কোম্পানির কাছে কয়েকবার রিপোর্টও করেছিল। বাবা মদ খেয়ে ইদানিং কাজকর্ম নাকি ভালো করে করতে পারতেন না। এই সব জন্যে আমরা যে রাত্রে পথ হারিয়ে যাই, সে রাত্রে বাবা মদ খেয়ে বেহুঁশ হয়ে কুলি লাইনের কোথায় পড়েছিলেন। বড় সাহেব সেজন্যে ভারী বিরক্ত হয়। আরও কি ব্যাপার হয়েছিল না হয়েছিল আমরা সেসব কিছু শুনিনি। বাবা যখন সহজ অবস্থায় থাকতেন তখন তিনি দেবতুল্য মানুষ। তখন তিনি আমাদের উপর অত্যন্ত স্নেহশীল। অত ভালোবাসাতে মাও বোধহয় পারতেন না। আমরা যা চাইতাম বাবা দার্জিলিং কি শিলিগুড়ি থেকে আনিয়ে দিতেন। আমাদের চোখ ছাড়া করতে চাইতেন না। আমাদের নাওয়ানো খাওয়ানোয় গোলমাল বা এতটুকু ব্যতিক্রম হলে মাকে বকুনি খেতে হতো। কিন্তু মদ খেলেই একেবারে বদলে যেতেন। সামান্য ছল ছুতোয় আমাদের মারধর করতেন। হয়তো আমায় বললেন, এক্সারসাইজ করিস না কেন, বলেই ঠাস করে এক চড়। তারপর বললেন, উঠবস কর। আমি ভয়ে ভয়ে একবার উঠি আর একবার বসি। হয়তো 30-40 বার করে করে পায়ে খিল ধরে গেল। বাবার সেদিকে খেয়াল নেই। মা থাকতে না পেরে এসে আমাদের সামলাতেন। সেই জন্য ইদানিং বাবা সহজ অবস্থায় না থাকলেই আমরা বাসা থেকে পালিয়ে যাই। কে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে। এসবের দরুন আমারও বাবাকে ভয় যতটা করি ততটা ভালোবাসিনি। 2-4 দিন ধরে বাবা মায়ের পরামর্শ চলল কি করা যাবে এ অবস্থায়। আমরা বাইরে বাইরে বেড়াই, কিন্তু সীতা সব খবর রাখে। একদিন সীতাই চুপি চুপি আমায় বললে, শোনো দাদা, আমরা আমাদের দেশে ফিরে যাব বাবা বলেছে। বাবার হাতে এখন টাকা কড়ি নেই কিনা, তাই দেশে ফিরে দেশের বাড়িতে থেকে চাকরির চেষ্টা করবে। শিগগির যাব আমরা। বেশ মজা হবে দাদা। না, দেশে চিঠি লেখা হয়েছে। আমরা কেউ বাংলাদেশ দেখিনি, আমাদের জন্ম এখানে। দাদা খুব ছেলেবেলায় একবার দেশে গিয়েছিল মা বাবার সঙ্গে। তখন ওর বয়স বছর 3। সে কথা ওর মনে নেই। আমরা তো আজন্ম এই পর্বত, বন জঙ্গল, শীত, কুয়াশা, বরফ পড়া দেখে আসছি। কল্পনাই করতে পারি নে এসব ছাড়া আবার দেশ থাকা সম্ভব। তাছাড়া সমাজের মধ্যে কোনো দিন মানুষ হইনি বলে আমরা কোনো বন্ধনে অভ্যস্ত ছিলাম না। সামাজিক নিয়মকানুনও ছিল আমাদের সম্পূর্ণ অজানা। মানুষ হয়েছি এরই মধ্যে।
যেখানে খুশি গিয়েছি, যা খুশি করেছি। কাজেই বাংলাদেশে ফিরে যাবার কথা যখন উঠল, তখন একদিকে যেমন অজানা জায়গা দেখবার কৌতূহলে বুক ঢিপ ঢিপ করে উঠল, অন্যদিকে মনটা যেন একটু দমে গেল। থাপাকে বিদায় দেয়া হলো। সে আমাদের মানুষ করেছিল, বিশেষ করে সীতাকে। তাকে 1 মাসের বেশি মাইনে, 2খানা কাপড় আর বাবার একটা পুরনো কোট দেয়া হলো। থাপা বেশ সহজভাবেই বিদায় নিলে, কিন্তু বিকালে আবার ফিরে এসে বললে সে আমাদের যাওয়ার দিন শিলিগুড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে তবে নিজের গাঁয়ে ফিরে যাবে। শিলিগুড়ি স্টেশনে সে আমাদের সবাইকে সন্দেশ কিনে খাওয়াবে, এবং সন্দেশ কিনে খাওয়ালেন ওর মাইনের টাকা থেকেই বোধহয়। মা রাঁধলেন, সেসব জোগাড় করে দিলে। ট্রেন যখন ছাড়ল, তখনও থাপা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বোকার মতো হাসছে। কাঞ্চনজঙ্ঘাকে ভালোবাসি, সে যে আমাদের ছেলেবেলা থেকেই সাথী। এই বিরাট পর্বত প্রাচীর, ওক পাইনের বন, অর্কিড, শেওলা, ঝর্ণা, পাহাড়ি নদী, মেঘ রোদ কুয়াশার খেলা, এরই মধ্যে আমরা জন্মেছি। এদের সঙ্গে আমাদের 32 নারীর যোগ। তখন এপ্রিল মাস। আবার পাহাড়ের ঢালুতে রাঙা রডোডেনড্রন ফুলের বন্যা এসেছে। সারা পথ দাদা বলতে বলতে এলো চুপি চুপি, কেন বাবা অত মদ খেতেন? তা না হলে তো আর চাকরি যেত না, বাবারই তো দোষ।